আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা কর্পোরেট আজ থেকে আজকে আবার যথাসময়ে লাইভে চলে আসলাম। আপনারা জানেন আমরা প্রত্যেক বৃহস্পতিবার দিন ঠিক রাত 9টায় একটা লাইভ শো করি, যে জায়গায় আমাদের একজন সম্মানিত অতিথি থাকেন এবং তার কাছ থেকে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং, সিভি রাইটিং, ক্যারিয়ার প্ল্যানিং, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং বিভিন্ন সেক্টর ওয়াইজ কোন কোন সেক্টরে কিভাবে ক্যারিয়ার গড়বেন, কিভাবে ইন্টারভিউ দিবেন, কিভাবে জব প্রিপারেশন নেবেন, এই রিলেটেড আমরা বিভিন্ন রকমের হ্যাক শেয়ার করি। সো এরই ধারাবাহিকতায় আজকে আমাদের সঙ্গে একজন স্পেশাল গেস্ট আছেন। আমরা তার সঙ্গে পরিচিত হব, তার সঙ্গে আমরা সময় কাটাবো, আড্ডা দিব এবং আপনাদের যাদের কোন রকমের কোনো কোয়েরি যদি থাকে সেটাও কিন্তু আমাদেরকে আপনারা লাইভ চলাকালীন সময় কমেন্টে জানাতে পারেন। তো প্রথমেই কিছুটা সময় নিচ্ছি অডিয়েন্স বিল্ড করার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে লাইভটা দেখছেন তারা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্টে জানাবেন। লাইভটা আপনাদের পেজে একটু শেয়ার করে দিবেন সো দ্যাট সবাই যেন জানতে পারে, বুঝতে পারে। আজকে কিন্তু খুবই মজার একটা টপিক নিয়ে আমরা কথা বলবো পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে। আমরা সবাই তো পার্সন, কিন্তু একজন পার্সন কিভাবে পার্সোনাল ব্র্যান্ড হতে পারে এবং তার আসলে কি কি কোয়ালিটি থাকা উচিত, তার আসলে করণীয় কি, তার আসলে বর্জনীয় কি। হ্যাঁ, সো সবাই কিন্তু টুকটাক চায় যে যেন মানুষজন তাদেরকে একটু চেনে, অ্যাটেনশন চায়, সবাই একটু অ্যাটেনশন সিক করতে চায়। হ্যাঁ, অ্যাটেনশন ইজ দ্য কি। এখন তো অনেক সময় ওই যে যারা বিজনেস গুরু আছেন তারা অনেক সময় বলেন যে আসলে আমাদের যত রকমের মার্কেটিং, যত রকমের যত অ্যাক্টিভিটিস, সবকিছুর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মাঝে গিয়ে একটু অ্যাটেনশন সিক করা। হ্যাঁ, তো এই অ্যাটেনশনটা তো সবাই স্টিক করতে পারে না, বাট অ্যাটেনশনটা যেন আমরা সবাই স্টিক করতে পারি এটার জন্যই আলটিমেটলি আমাদেরকে কাজ করতে হবে। এবং এই অ্যাটেনশন সিক করার যে প্রসেস, এটা কোয়াইট পার্সোনাল ব্র্যান্ডিং এর সঙ্গে রিলেটেড। তো আর দেরি না করে আমরা চলেন পার্সোনাল ব্র্যান্ডিং সম্পর্কে আরেকটু বিস্তারিত ভাবে জানি। আমাদের সঙ্গে আজকে সম্মানিত গেস্ট হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আলতামিশ নাবিল ভাইয়া। তিনি বর্তমানে বিডিএফ নেশন অ্যাপ স্টোরের বিজনেস এনগেজমেন্ট হেড হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি জেসিআই ঢাকা ওয়েস্টের ইভিপি হিসেবে কর্মরত আছেন এবং বাংলাদেশ পজিটিভ ফাউন্ডেশন নামে একটি এনজিওর ফাউন্ডার হিসেবে তিনি কাজ করছেন। এছাড়াও তার বেশ কিছু বই আছে। তিনিও বেশ গবেষণামূলক বই লেখেন, যতটুকু যতটুকু আমি জানতে পেরেছি চলচ্চিত্র এবং আরো বিভিন্ন রকমের বিষয় নিয়ে তিনি গবেষণা করেন এবং এই রিলেটেড তার বেশ কিছু বইও পাবলিশ হয়েছে। তো আসসালামু আলাইকুম নাবিল ভাইয়া, কেমন আছেন আপনি? সালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আর বাংলাদেশ ক্রিকেট যেহেতু একটা বিশ্বকাপ চলছে, আজকের জয় দিয়ে আসলে বাংলাদেশ নেক্সট রাউন্ডে গেল, ওইটার জন্য আরো বেশি ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ ভালো। তো যারা খেলা দেখে তারা মানে অবশ্যই খেলা দেখা বা এটা একটা অন্যরকম বিনোদনের মধ্যে থাকা। আমি আবার একটু খেলা খেলা একটু কম বুঝি বা কম দেখি। এনিওয়েজ, এটা কোনো সমস্যা না। তো আমরা আমাদের মূল আলোচনায় যদি আসি নাবিল ভাইয়া, তো আপনার কাছে আসলে জানতে চাই যে একজন পার্সন কিভাবে একটা পার্সোনাল ব্র্যান্ড হিসেবে মানে মানুষের সামনে এক্সপোজ হতে পারে, বা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আসলে কি কি কোয়ালিটি থাকা দরকার, এই সম্পর্কে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই ধন্যবাদ জানাই কর্পোরেট আজকের এই একটা ডিসকাশনে আমাকে গেস্ট হিসেবে ইনভাইট করার জন্য। তো পার্সোনাল ব্র্যান্ড আসলে একটা মানুষ কিভাবে হতে পারে, আমার আসলে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে যদি বলি অনেস্টলি মোর দ্যান 1 ইয়ার অ্যাকচুয়ালি আমার এই গ্রুমিং রিলেটেড অ্যাক্টিভিটি করা আর কি টুয়ার্ডস ইয়থ। তো ওখানে আসলে যেটা হয় যে আমার যে পিচ ডেকটা আছে বা যেই কন্টেন্ট নিয়ে আমি অ্যাকচুয়ালি আমাদের কমিউনিটিকে চেষ্টা করি আমার নলেজটা শেয়ার করাতে। সো ওখানে অ্যাকচুয়ালি শুরুতেই যে ডিসক্লেমারটা বা যে জিনিসটা আগে বলে নিয়ে শুরু করা হয় যে আমরা যেটা বলি যে উই অল আর ব্র্যান্ডস। আমাদের এখন যেটা করণীয় সেটা হচ্ছে এই জিনিসটাকে যতদূর পারসুয়েসিভ ওয়েতে বা যতদূর একটা পারফেকশনের সাথে আরো বেটার করা যায়, আরো মোল্ড করা যায়, সো দ্যাট সে একটা বেটার ভার্সন অফ ইয়োর সেলফ হিসেবে এমার্জ করতে পারে। সো এখানে যদি বলে দিই, ডেফিনেটলি প্রত্যেকেই তার নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে ব্র্যান্ড। এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে সেই জায়গাটা থেকে কি কি ইমপ্রুভমেন্ট হতে পারে সেটা। তো এখন এখানে আসলে 3টা কি পয়েন্টস নিয়ে আসলে আমরা ব্র্যান্ডিং, যেটা মন্ত্র বলি আমরা, অ্যাকচুয়ালি ব্র্যান্ডিং এর অনেক রকমের প্রসেস আছে যে হাউ টু স্টার্ট। সো সর্বজন স্বীকৃত ব্র্যান্ড গুরু অ্যাকচুয়ালি বা পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে যারা কাজ করে, এই জায়গাটাতে একমত অনেকেই যে এখানে দেয়ার কুড বি 3 স্টেপস। সো এখানে যদি আমি বলি, শুরুতে হচ্ছে গিয়ে ডিসকভারিং ইয়োর পার্সোনাল আইডেন্টিটি। সো আমাদের এই যে যে থাম্ব আছে, এই থাম্বের যেই
রেখাগুলো আর কি, এই যে রেখাগুলো যেরকম আলাদা, আমাদের ওই ক্যারেক্টারিস্টিক্স গুলো কিন্তু ডেফিনেটলি আলাদা। তো ওই জায়গাটা থেকে আমাদের অ্যাকচুয়ালি কোর আইডেন্টিটা বের করাটা কিন্তু খুবই জরুরি। এই জায়গাটাতে আমি যেটা করি, আমার স্টুডেন্ট যারা বা যারা অ্যাকচুয়ালি যে কোর্সগুলো করে থাকে, সেখানে আসলে যেটা নিয়ে মূলত আলোচনা করা হয় যে একটা টার্মিনোলজি আছে, আর্ট অফ লিভিং হ্যাপিলি, উইচ ইজ কল্ড অ্যাজ ইকিগাই। সো ইকিগাই যেটা বলে যে 4টা প্যারামিটার থেকে ভ্যালু বের করে আমি যদি সেখান থেকে একটা সুইট স্পট বের করতে পারি, আলটিমেটলি সেই সুইট স্পটটাই হচ্ছে কি আমার লাইফের একটা কোর ভ্যালুস, বা যেটা দিয়ে আমি আসলে কাজ করতে পারি, মানে যেটা দিয়ে আমি এগিয়ে যেতে পারি। আমার 4টা ভ্যালুর মধ্যে বা 4টা পয়েন্ট যদি বলি, একটা হচ্ছে যে আমি কোন জিনিসটা বেশি ভালোবাসি করতে, সেটা একটা। আমি কোন জিনিসটা খুব ভালো করতে পারি, হোয়াট ইউ আর গুড অ্যাট। দেন হচ্ছে গিয়ে আমি কোন জিনিসটা করে অর্থ উপার্জন করতে পারি বা করি। আর লাস্টলি হচ্ছে যে আমি যা করি এর মধ্যে কোন জিনিসটা আছে যেটা আসলে পৃথিবী বা সমাজের জন্য দরকার। এই 4টা জিনিস আমরা ইউজুয়ালি যেটা করি, ইকিগাই বের করার চেষ্টা করি। ডেফিনেটলি একটা একটা লেন্দি প্রসেস। স্টিল যদি শুরু করি, প্রত্যেকটা প্যারামিটার মানে পয়েন্ট থেকে কিন্তু বিভিন্ন রকমের ভ্যালু বের হবে। সো আলটিমেটলি আমি যদি লেটস সে আমি কি করতে পছন্দ করি, হোয়াট ইউ আর আই মিন ইন লাভ উইথ। সো এই জায়গাটাতে যদি আমি লেটস সে 4-5টা ভ্যালু বের করি, যে মেবি আমি ফুটবল খেলতে পছন্দ করি, মেবি আমি লেখালেখি করতে বা পেইন্টিং করতে পছন্দ করি, সেটা আসলো। হোয়াট ইউ আর গুড অ্যাট। সো এখানে লাভের সাথে গুড অ্যাটটা হয় কি, যে আমি হয়তো বা গান গেতে পছন্দ করি, কিন্তু আমি কিন্তু ভালো গান গেতে পারি না। সো হোয়াট ইউ আর গুড অ্যাট এ হয়তো বা গানটা আসবে না, অন্য কোনো একটা ব্যাপার আসবে, যে মেবি আমি হয়তো বা ক্রিটিক্যাল থিঙ্কিং এ খুব ভালো। হ্যাঁ, সো এই গেল একটা। দেন হোয়াট ইউ ক্যান গেট পেইড ফর, মেবি আমি পেইন্টিং খুব ভালো করতে পারি, সেখান থেকে আমি কিছু আর্নিং এরও একটা ব্যবস্থা হয়। আর লাস্টলি হচ্ছে যে এটা একটু রোবাস্ট, যে আসলে আমার সোসাইটি বা ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি কোন কন্ট্রিবিউশনটা আসলে ভ্যালু করে। সো এই 4টা জিনিস দিয়ে সুইট স্পট বের করার পর আলটিমেটলি যেই জিনিসটা দাঁড়ায়, এখানে আসলে কমন যে পয়েন্ট গুলো আছে, সেই পয়েন্ট গুলোর বেসিসে আমি যদি আমার ক্যারিয়ারটাকে সেট করতে পারি, ডেফিনেটলি দ্যাট উইল বি দ্য বেস্ট পসিবল থিং ইন এভরিওয়ানস লাইফ। সো এটা একটা যে কোর আইডেন্টিটিটাকে আইডেন্টিফাই করাটা। সেকেন্ডলি হচ্ছে যে নিজেকে ডিফারেন্সিয়েট করাটা। সেইখানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়েট কার সামনে করব। ডেফিনেটলি এখানে টার্গেট গ্রুপটা খুবই ইম্পর্টেন্ট। মেবি আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, আই এম গোয়িং টু বি এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার, এবং আমি আমার ওই যে ইকিগাই করে বের করলাম যে আমি হয়তো বা এই ইন্ডাস্ট্রিতে খুব ভালো করতে পারি, আমার এই জায়গায় একাডেমিক ট্র্যাক রেকর্ড ভালো, আমি এখানে অনেক কো কারিকুলার রিলেটেড অ্যাক্টিভিটির সাথেও জড়িত। তো ওই জায়গাটাতে অ্যাকচুয়ালি যেটা আমরা বের করতে পারলাম, যে অ্যাকচুয়ালি আমার ডিফারেন্সিয়েশনটা ওই টার্গেট মার্কেটের মধ্যে আমি দেখেছি যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি যারা সিইও, সিএক্সওস আছে, ওনার্সরা আছে, এই টার্গেট গ্রুপটার কাছে আমি যদি এখন আমার এই কোর আইডেন্টিটিটাকে প্রপারলি শো করতে পারি, পার্ট 3 বা লাস্ট পয়েন্ট যেটা আসবে সেটা হচ্ছে শোয়িং ইউর ব্র্যান্ড। সো ওই ব্র্যান্ডটাকে যদি আমি এই টার্গেট গ্রুপটার মাঝে শো করতে পারি, এবং ডেফিনেটলি এর টার্গেট গ্রুপের বাইরে আমি যদি নিজেকে শো করতে যাই, নিজেকে প্রমাণ করতে যাই, ডেফিনেটলি দ্যাট উইল বি ওয়ার্থ, আই মিন নট ওয়ার্দি ইন টার্মস অফ টাইম, ইন টার্মস অফ মানি এন্ড এভরিথিং। সো এই যে টার্গেট গ্রুপটা, এই টার্গেট গ্রুপটার মাঝে এখন স্টেপ 3 যেটা, সেটা হচ্ছে যে শোয়িং ইউর ব্র্যান্ড। আমাদেরকে ব্র্যান্ড হিসেবে এমার্জ করতে হবে। সো ডেফিনেটলি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, ফিজিক্যাল অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি, এই স্কিল সেট ডেভেলপমেন্ট, এটার সাথে সাথে এখন যেহেতু নিউ নরমালের যুগ, সেই জায়গাতে আমাদের ভার্চুয়াল আইডেন্টিটিটা বেটার করাটাও ইম্পর্টেন্ট। সো এখানে অনেকগুলো ডিসকাশন চলে আসে। এখানে আমি চেষ্টা করি যে বেশ কিছু রিয়েল লাইফ এক্সাম্পলস দেওয়া। লেটস সে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু কিছু ক্ষেত্রে বলি যে ইউ গাইজ শুড স্টার্ট ব্লগিং, বিকজ ব্লগ করলে যেটা হয় যে, আমি এখানে রাইটার হতে বলছি না, বাট একটা ব্লগ করা মানে ফ্রি blogspot.com, wordpress.com, মানে হচ্ছে আমার সার্চ ইঞ্জিনে আমার নিজের নামের কিছু একটা আইডেন্টিটি তৈরি হলো। সো মেবি ইউ ক্যান পুট সাম কন্টেন্টস অ্যাজ লেটস সে আমার কোনো ফটো ব্লগ, বা আমি লেটস সে ছোট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, মেবি আমার ওই যে আর্টিকুলেশনটা অত বেটার না, তারপর আমি কিছু একটা লিখেছি, দেয়ার ইজ এ ভিজিবিলিটি ইন ইন্টারনেট দ্যাট আই অ্যাম দেয়ার, আই অ্যাম visible, right? So এটা একটা হতে পারে। There could be another suggestion possible to showing your brand, যে maybe I could open my YouTube account. So এখানেও আমি কিন্তু বলছি না যে you need to be an YouTuber। এখানে যেটা করা যায় যে আমি আমার জায়গার প্যাশনের ক্ষেত্রগুলো কি, লেটস সে
আমি আমার ইউটিউবে আবার কি কি কন্টেন্ট রেখেছি, আমি লেটস সে বেশ কিছু নিজে ওয়েবিনার হোস্ট করেছি আমার কালচারাল বা আদার যেসব প্যাশনের সেগমেন্ট আছে সেখানে, ওই ওয়েবিনারের কন্টেন্ট গুলো আই ইউজ টু পুট অন মাই ইউটিউব চ্যানেল। দেন আমি যখন লকডাউনে খুব অবসেস ছিলাম খেলাধুলা নিয়ে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে, তখন ওই কিছু PS4 এর গেম প্লে করে ওখানে রেখেছি। সো এটা অ্যাকচুয়ালি কি শো করে, আমি সাপোজ খুব খেতে পছন্দ করি, মামাই গিয়েছি হয়তো বা ওই লেজ দিয়ে ইলিশ ভাজছে বা ইলিশের ভর্তা করছে, ওটার একটা ভিডিও করে আমি ইউটিউবে দিলাম। সো ইটস ডেফিনেটলি ক্রিয়েট এ ভিজিবিলিটি ফার্স্ট অফ অল, যে আমি অ্যাকচুয়ালি ইন্টারনেটে বা অনলাইনে বা ওভারঅল ইকোসিস্টেমে বিলং করি বা আমি অ্যাকচুয়ালি এক্সিস্ট করি। এবং লাস্টলি আমার অ্যাকচুয়ালি প্যাশনের দিকগুলো কি বা আমার অ্যাকচুয়ালি পছন্দের দিকগুলো কি, সেটাও কিন্তু মানুষ খুব ইজিলি অ্যাসেস করতে পারে। সো দেয়ার ইজ মাল্টিপল হ্যাকস ইউ ক্যান do to portray yourself as a brand. ডেফিনেটলি খুবই চমৎকার। সো ভাইয়া, যেটা ব্যাপার হয়েছে যে আমাদের দেশের যে আর্থসামাজিক অবস্থা, তাতে মনে করেন যে প্রথমেই পেশন নিয়ে কথা বলতে গেলে মানুষ একটু কেমন কেমন জানি করে, হ্যাঁ। কারণ যে জায়গায় মানে সোজা ভাষায় বলতে গেলে পেটে ভাত নাই, তার আবার পেশন কিছু, এই ধরনের একটা সিচুয়েশন এটা অনেকের ক্ষেত্রেই থাকে। আপনি যেটা বলছেন যে ইকিগাইয়ের যে মেথড আছে, ওই মেথড দিয়ে মানে নিজের স্ট্রেংথ, নিজের পটেনশিয়ালিটিটা খুঁজে বের করা। বাট এখানে দুইটা অবস্থা গেলে, একটা হচ্ছে গিয়ে যে অনেকে এই মেথড জানেই না, আবার দ্বিতীয়ত হচ্ছে যারা জানতে পারেও, যেমন ধরেন আমি এখন খুব খুঁজে বের করলাম যে আমি এখন মানে ভালো গান পারি, কিন্তু মানে গান থেকে প্রতিষ্ঠিত হয়ে মানে কিছু একটা করে দেখানো, মানে এটা প্রচন্ড টাফ। যেমন আমি যদি আমার কথাও বলি, যে আমি যে সিভি রাইটিং করে এইটাকে যে এইটা দিয়ে যে আমি আমার ব্র্যান্ড ভ্যালুটা রেইজ করছি, আমি এর ধাপে ধাপে বুঝতে পারছি যে এটা আসলে কতটা পেইনফুল। বিকজ আমি সিভি রাইটিং ভালো পারি, আর অমনি চারিদিক থেকে মনে করেন লোকজন ঝাঁকে ঝাঁকে চলে আসলো, হ্যাঁ এই লোকটা সিভি রাইটিং ভালো পারে, চলো এর কাছে সবাই চলে যায়। ব্যাপারটা মোটেও সেরকম হয় না। তো ইন দ্যাট কেস, এই যে অবস্টেকল গুলো আছে, এই অবস্টেকল গুলো আসলে আমাদের যারা তরুণরা আছে, অনেকেই আছে যারা দেখা যায় যে গানে ভালো, আর্ট করে ভালো, ইউটিউবিং ভালো, হ্যাঁ। ওই যে আগেকার দিনের যে নাটক গুলো দেখাইতো না, যে বাবা তুমি পিএইচডি করছো, মাস্টার্স করলেই হইতো, ম্যাট্রিকটা ফার্স্ট করে লাগতো না। তো এরকম এরকম কিছু কিছু সিনারিও এখনো থাকে, যে তুমি গুগলে চাকরি পাইছো কিন্তু বিসিএস টা তো তুমি দিতে পারলা না, এটা তো তাহলে তোমার জীবনের একটা ব্যর্থতা, হ্যাঁ। তো এই যে অবস্টেকল গুলো, যে আমাদের যে কাছে ধারের যে মানুষরা, তারাই তো আলটিমেটলি সবচাইতে বড় বাধার কারণ, এবং তারাই আসলে সবচেয়ে বড় বাধা দেয় যখনই আমরা কোনো একটা কিছু করার বা একটু ভিন্ন ধর্মী করার চেষ্টা করি। কারণ এটার পেছনেও একটা যৌক্তিক কারণ আছে। কারণ হচ্ছে যে এই ধরনের জিনিস করতে গিয়ে ব্যর্থ মানুষের সংখ্যাই বেশি, হ্যাঁ। যেমন ধরেন ওই যে বলে না যে আপনি যদি পড়াশোনা ভালো মতো না করেন, মানে ওই যে ম্যাট্রিক ফেল করলেই যে আপনি রবীন্দ্রনাথ হবেন, কলেজ পালাইলেই যে আপনি মানে কবি নজরুল হবেন, এরকম কোন এটা সবার ক্ষেত্রে হয় না। মানে ম্যাট্রিক পাস না করতে পারলে আপনি রিক্সা চালাবেন, অথবা আপনি কোন একটা শ্রমজীবীদের কাজ করবেন, এটা হচ্ছে স্বাভাবিক। আর ওই যে রবীন্দ্রনাথ নজরুলের যে ব্যাপার, এটা একটা এক্সেপশনাল, এক্সেপশন ক্যান নট বি দা এক্সাম্পল। এবং আমাদের সমাজে এই এক্সাম্পল গুলোকে ভুল ভাবে মানে মানুষের সামনে এগুলোকে ভুল ভাবে প্রেজেন্ট করা হয়, যে কলেজে যে এত পড়া লাগবে না, তাইলেই মনে হয় তুমি আইনস্টাইন হবা। কারণ আমাদের অনেক সময় আমরা দেখি যে এপিজে আব্দুল কালাম উনি বলছেন যে সবসময় 5টার দিকে অফিসের থেকে ছুটি নেবা। এইটারই কত, এটা কিন্তু খুব ভালোভাবে ব্র্যান্ডিং করা হয়, ঠিক আছে। কিন্তু অফিস কিভাবে করবা, এটা নিয়েও তার অনেক কোট আছে, কিন্তু ওইটার কোনো ব্র্যান্ডিংটা করা হয় না। তো এনিওয়েজ, এগুলো জাস্ট কিছু ডিসকাশন ছিল আমার পক্ষ থেকে। বাট নাবিল ভাইয়ের কাছে আমি জানতে চাচ্ছি যে পার্সোনাল ব্র্যান্ড হয়ে ওঠাটা তো আসলে এত সহজ না, চারপাশ থেকে নানান রকমের অবস্টেকেল আসে। তো আসলে এই অবস্টেকেল গুলো যখনই আসে, তখন এই অবস্টেকল গুলো ওভারকাম করার জন্য আপনার পক্ষ থেকে আসলে কি কি টিপস থাকবে? আচ্ছা, সো এখানে প্রথমেই উইথ ডিউ রেসপেক্ট টু দ্য সোসাইটি, টু দ্য ফ্যামিলি, অবশ্যই তাদের ভিউ পয়েন্ট গুলোকে অ্যাপ্রিসিয়েট করি, বিকজ তাদের পার্সপেক্টিভ থেকে তারা রাইট। কারণ হচ্ছে যে পৃথিবীতে সবাই লিওনেল মেসি না, পৃথিবীতে সবাই আইনস্টাইন না, রবীন্দ্রনাথ না, সাকিব আল হাসান না, অবশ্যই এটা আমরা এগ্রি করি। তো এই জায়গাটাতে আসলে ওই যে যেটা বলছিলেন যে বিফল হওয়া, ব্যর্থ হওয়ার সংখ্যাটা অনেক বেশি, অবশ্যই সেই জায়গাটা থেকে যেহেতু
অ্যাকচুয়ালি এক্সেপশনস ক্যানট বি অ্যান এক্সাম্পল। সো যেহেতু এক্সেপশনের সংখ্যাটা খুব কম, সো ওই জায়গাটায় আসলে এক্সাম্পল হিসেবে তার নিজের সন্তানকে, তার নিজের ভাইকে, বোনকে মানে পোর্ট্রে করতে আসলে কিন্তু মানুষ ভয় পায়, অবশ্যই সেটা ঠিক। তো এই জায়গাটাতে আমি একটু জিনিস বলবো যে এই 21st সেঞ্চুরিতে একটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, which is called as multitasking। হ্যাঁ, সো মাল্টিটাস্কিং কি আমি গত কালকে বা পরশুদিন দেখছিলাম একটা লিডিং মিউজিক চ্যানেল বাংলাদেশের। তো সেখানে একজন বাংলাদেশের প্রতিযশা একজন সিঙ্গার, তিনি অ্যাকচুয়ালি তার এমবিবিএস পাশ করেছে। তো সেখানে দেখা যাচ্ছে যে ওখানে যারা কর্তা ব্যক্তিরা আছে সেই তার অ্যাচিভমেন্টটাকে সেলিব্রেট করছে। এক্সাম্পল দেওয়ার মূল কারণটা হচ্ছে যে দেখেন, এই ভদ্র মহিলা বা যিনি সিঙ্গার, সে কিন্তু তার ক্যারিয়ারের যে ফেজটা মোস্ট ইম্পর্টেন্ট ফেজ, মেবি সে এমবিবিএস শুরু করেছিল, ডাক্তার হওয়ার তার বাবা মার একটা প্যাশন ছিল, তার হয়তোবা ছিল হয়তোবা ছিল না, বা তার একটা অক্সিলারি আর একটা প্যাশন ছিল। ওই জায়গাটাতে সে কিন্তু তার ব্রেড অ্যান্ড বাটার যেখান থেকে আসতে পারে সেই জায়গাটাতে কিন্তু সে এনশিওর করেছে। এবং প্যারালালি ওই যে যেটা বলছিলাম যে মাল্টিটাস্কার হওয়ার যে সুযোগটা বা জায়গাটা, সেই জায়গাটাও কিন্তু সে সিঙ্গিংটাও চালিয়ে গিয়েছে। তো তখন যেটা হয়েছে যে ডেফিনেটলি তার মানে এই জিনিসটা কিন্তু খুব ভুল যে ওই যে দুই নৌকায় পাও দিয়ে আগানো যায় না, বা এরকম অনেকে অনেক কথা বলে। এই জায়গাটায় আমি 100% অপোজ করব যে রাইট নাও এই সেঞ্চুরিতে পিপল আর সো স্মার্ট, সো ইন্টেলিজেন্ট, এবং মাল্টিটাস্কিং ইজ মানে একটা বেসিক রিকোয়ারমেন্ট আর কি। এই জায়গাটাতে অ্যাকচুয়ালি সার্ভাইভ করার জন্য আমার প্যাশনটাকে জিয়ে রেখে আমার নিজেকে বাঁচার জন্য মানে নিজের মতো করে ডেফিনেটলি কিছুটা প্যারা বা কিছুটা মানে লাইফের হ্যাসেল নিতেই হবে। সো ওই জায়গাটাতে হয়তোবা আমি 50% পছন্দ করি যে ইকিগাইতে হয়তোবা ফুল রেজাল্টে আমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা আসে নাই, কিন্তু যেহেতু আই হ্যাভ স্টার্টেড মেবি, তো ওই জায়গাতে আমি সার্টেন ছিলাম না, আই হ্যাভ টু ফিনিশ। এটা আমার ব্যক্তিগত অভিমত। কারণ আমি যদি বলি, আমি অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছি আসাম ইউনিভার্সিটি থেকে। তো আমার যেটা হয় যে আমি কিন্তু আমার ক্যারিয়ারের ইউনিভার্সিটি ক্যারিয়ারের সেকেন্ড ইয়ারে হঠাৎ আমার একটা মানে মাথায় হয় যে তখন ফিল্ম নিয়ে প্রচুর গবেষণা করি। আমি এই সময় ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং শুরু করি। আমাদের আসাম ইউনিভার্সিটি ফিল্ম ক্লাবের আমি প্রেসিডেন্ট ছিলাম, ফাউন্ডার প্রেসিডেন্ট। তো ওখানে আসলে যেটা হয় যে যেটা আর্লি এজের একটা পোকা, হয়তোবা আই ওয়াজ নট সো সার্টেন যে আমি এই জায়গায় ভালো করব কিনা। মানে এখানে অনেক এক্সাম্পলস আছে আমার সমসাময়িক যারা আসলে চলচ্চিত্র নির্মাণ শুরু করেছিল বা অডিও ভিজুয়াল প্রোডাকশন শুরু করেছিল, অনেকেই এখন এস্টাবলিশড ফিল্ম মেকার। সো ওই জায়গাটায় হয়তোবা আমার ওইটা ক্যারি অন করা নেই, বাট ওইখানে আমার যেটা মনে হয়েছিল আই শুড স্টপ স্টাডিং ইঞ্জিনিয়ারিং এবং আই শুড কন্টিনিউ মেবি অন ফিল্ম মেকিং অর মেনি আদার থিংস। পরে ফাইনালি যেটা হয় যে আস্তে আস্তে আসলে মাইন্ডসেটের একটু চেঞ্জেস আসে, এবং ফাইনালি আই মিন কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন। এবং শুরুতে আমার ইঞ্জিনিয়ারিং একবারে পিওর ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ টাজ করা হয়, জব এক্সপিরিয়েন্স হয়। এরপরে আমি আস্তে আস্তে ওই যেটা প্যাশনের জায়গা, যেই কমিউনিটি ডেভেলপমেন্ট, একটু ক্রিয়েটিভ রিলেটেড অ্যাক্টিভিটিস বা হচ্ছে ইয়ুথ এম্পাওয়ারমেন্ট, ওই জায়গাটাও আমার একটা প্যাশনের অংশ ছিল অবশ্যই। যেহেতু আমি ওই যে ইকিগাই জিনিসটা অতটা পপুলার ছিল না, এখন যেটা আমি মানুষকে শেখাচ্ছি হয়তো আমি তখন জানতাম না। এই জায়গাগুলো আমি আসলে সেলফ টট হয়ে হয়ে তখন ওই আমার ক্যারিয়ারের জায়গাটা আই হ্যাভ কন্টিনিউড। এবং আমার প্যাশনের জায়গা যদি বলি, লেখালেখি একটা বড় প্যাশন ছিল, ওই জায়গাটাও আই হ্যাভ আই মিন স্টিল আই মিন কন্টিনিউইং আর কি। ওই জায়গাটায় এখানে একটা পরামর্শই থাকবে যে মাল্টিটাস্কিং ইজ দ্য কি। আমার প্যাশনটাকে ডেফিনেটলি আই শুড কন্টিনিউ, এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট যেটা আমার লিভলিহুড টা এনশিওর করে সেই জায়গাটাতেও, এবং যে জায়গাটা সোসাইটি আমাকে রেকগনাইজ করে সেই জায়গাটাতেও আমাকে রাখতে হবে। এবং এন্ড অফ দ্য ডে যদি আমি এতটাই ফিল করি যে আই এম কনফিডেন্ট এনাফ, মেবি আমার এই যে প্যাশনটা which is maybe profession number 1, এই জায়গাটাতে আমি এখন ভালো করতে পারি, দেন ইটস আ হাই টাইম টু সুইচ। মেবি আমি সেকেন্ড অপশনটাকে ড্রপ করে তখন ফার্স্ট অপশনে গেলাম। বাট আই মিন চুজিং সামথিং যেটা অ্যাকচুয়ালি কোনো ক্যারিয়ার এনশিওর করে না, এইটা কিন্তু অ্যাকচুয়ালি যে আমি যেটা বলছিলাম যে ডিসকভারিং ইউর কোর আইডেন্টিটি, সেখানে কিন্তু ইকিগার ভ্যালুতে কিন্তু অবশ্যই সেটা কিন্তু এন্ড রেজাল্ট না, বিকজ that thing is not ensuring maybe your what can you get paid for বা actually what worlds need। হ্যাঁ, এই জায়গায় হয়তো বা ম্যাচ করেন, সো এন্ড রেজাল্টটা কিন্তু সেটা না। হ্যাঁ, সো সে কিন্তু তার রং অ্যাসেস করেছিল ইকিগার, আলটিমেটলি হচ্ছে এটা। সো আমার সাজেশন হচ্ছে যে ফার্স্টলি মাল্টিটাস্কার হওয়াটা, সেকেন্ডলি হচ্ছে যে ডেফিনেটলি যাই হোক এন্ড অফ দ্য ডে
বাট আমার যদি ওই ব্রেড এন্ড বাটারের ব্যাপারটা, ইফ আই ক্যানট এনশিওর, এন্ড অফ দ্য ডে এর থেকে অশান্তির কিছু নেই। হ্যাঁ, তো ওই জায়গাটা আই হ্যাভ টু এনশিওর, আই হ্যাভ টু বি কনফিডেন্ট এনাফ, এবং দেন আস্তে আস্তে ওয়েন আই উইল হ্যাভ দ্য গাটস টু শো দ্য সোসাইটি, লুক, দিস ইজ মি, দিস ইজ দ্য বেটার ভার্সন অফ মি, এখন দেন আই ক্যান ডু এনিথিং, আই মিন ফ্রম মাই সাইড। বাট ওই যে আর্লি এজের যে মানে স্পিরিটটা, যেটা আসলে হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে রং দিকে টার্ন করে, সো ওই জায়গাটা একটু খুব কশাসলি ব্যালেন্স করাটা ইম্পর্টেন্ট। এবং লাইফে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, উইচ ইজ মানে কিপিং সামওয়ান অ্যাজ এ মেন্টর, এটাও খুবই ইম্পর্টেন্ট, যে একটা রাইট পিপলকে চুজ করে, সো দ্যাট এটা নট নেসেসারিলি ইট ক্যান বি ইউর প্যারেন্টস, ইট ক্যান বি ইউর এল্ডার ব্রাদার, বা মেবি আমার ইউনিভার্সিটির বড় ভাই, বা এনিওয়ান। সো এই মেন্টর থাকাটাও খুব ইম্পর্টেন্ট, বিকজ এই জায়গাটায় মানুষ খুব গাইডেন্সের অভাব ফিল করে আর কি। ডেফিনেটলি, ডেফিনেটলি। এবং আমাদের দেশের আরেকটা খুব বড় সমস্যা, যে আমিও ব্যক্তিগতভাবে এই মুহূর্তে যদি আমি কতগুলো সমস্যার মধ্যে আছি, তার মধ্যে এক নম্বর সমস্যা আমার, সেটা হচ্ছে মেন্টরহীনতা। কারণ কেউ একজন যে এসে প্রপার গাইডলাইন দিবে, এইটা নাই। তবে হ্যাঁ, বাংলাদেশে মানে আমি কোয়ান্টাম করছি, তো কোয়ান্টামের গুরুজির একটা কথা আছে যে বাংলাদেশে মানে ওই একজন যদি রুগী, মানে বাংলাদেশের 18 কোটি মানুষই ডাক্তার, রুগী যদি একজন পায়, হ্যাঁ মানে রুগী একজন, 18 কোটি লোকই ডাক্তার, মানে কেউ যদি কোনো একটা সমস্যার কথা বলে এবং কারো কাছে যদি যায়, সে সেটা বুঝুক বা না বুঝুক, সেটা সম্পর্কে তার কোনো নলেজ থাকুক বা না থাকুক, সে আপনাকে কিছু না কিছু বুদ্ধি দিবেই। আপনি যদি এখন পিএইচডি করার ব্যাপারে রিক্সালার কাছে জানতে চান, রিক্সালা, উইথ ডিউ রেসপেক্ট টু রিক্সালা, রিক্সালাও আপনাকে বলবে যে পিএইচডি টিএইচডি এগুলো বাদ দিয়ে এটা সরকারি চাকরি করার চেষ্টা করো। হ্যাঁ মানে বুদ্ধি আপনারা কিছু না কিছু দিবে, অনেক বুদ্ধি যখন সবাই দিতে থাকে, তখন এটা আলটিমেটলি একটা কনফিউজিং হয়ে যায়। নাবিল ভাইয়া, আপনার কাছে এই মুহূর্তে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি যেহেতু আমাদের তরুণদেরকে নিয়ে প্রচুর পরিমাণের কাজ করছেন, তাদের অনেককেই আপনি মেন্টরিং করছেন, অনেককে গাইডলাইন দিচ্ছেন, তো এই যে গাইডলাইন দিচ্ছেন বা এই যে মেন্টরিংটা করছেন, এটা করতে গিয়ে তাদের ভেতরে কোন কোন জায়গায় আপনি গ্যাপ দেখতে পান? মানে মানে থাকে না যে যেমন ধরেন আমি একজনের সঙ্গে কথা বলতেছি, হয়তো দেখতেছি যে সে খুবই চটপটা, হ্যাঁ, ভাত বলার সাথে সাথে মনে করেন সে খাওয়া শুরু করলো, অথচ তারা হয়তো বলতাম আমি যে ভাতটা এই টেবিলের থেকে ওই টেবিলে রেখে পোলাও নিয়ে আসো, এই পর্যন্ত শোনার সময় নাই তার। হ্যাঁ, সব খুব তাড়াতাড়ি করার একটা টেন্ডেন্সি, এরকম আরো অনেক কিছু থাকতে পারে। এনিওয়েজ, তো নাবিল ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের যারা তরুণরা আছে, তাদের ভেতরে আসলে আপনি কোন কোন জায়গাগুলোতে গ্যাপ গ্যাপ আইডেন্টিফাই করতে পারেন, নাবিল ভাই? আচ্ছা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের আসলে একটা জেনারেল পার্সপেক্টিভ, সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র বাংলাদেশ বলতে রাজধানী ঢাকাটাকেই বুঝি, ঢাকাটাকে নিয়ে অনেক চর্চা করে, অনেক কাজ করে, কিন্তু এর বাইরেও যে 63টা জেলা আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা নিয়ে কিন্তু আমরা খুব ফোকাসলি দেখি না, ভাবি না। এখানে ভ্যালুয়েশনটা দুই রকম ভাবে করা যায়। হ্যাঁ, তো একটা হচ্ছে যে ঢাকার যে ছেলেপেলেরা, ইয়তরা, এরা কেমন, আর ঢাকার বাইরের যে ছেলেপেলে ইয়তরা, সেটা কেমন। আমি আমার এসএসসি ঢাকার বাইরে ছিল, বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলে। তো ওইখানে আমার বাবার কর্মসূত্রে থাকা হয়েছে। তো ওখানে আমার যেটা এক্সপেরিয়েন্স করেছি, পরে আসলে এদের সাথেও রেগুলার একটা ইন টাচ হয়। তো আমার এসএসসির একটা বড় সময় আমি ওই পাস করার পরে যে সময়টা থাকে, আমি চায়ের টঙের বিভিন্ন চায়ের টঙে আড্ডায় বা বিভিন্ন সময় স্পেন্ড করে অনেক এক্সপেরিয়েন্স গ্যাদার করে। তো সেখানে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এবং আমরা এখন আমার যে প্রজেক্টটা নিয়ে আমি কাজ করি বিডিএস, তো সেখানে বাংলাদেশের এখন প্রায় 110 ইউনিভার্সিটি কানেক্টেড আছে, বিভিন্ন কলেজেস আছে, মাদ্রাসা আছে। তো এখানে ইয়ুথদের সাথে কানেক্ট মনে হয় ঢাকা এবং নন ঢাকার একটা বিস্তর পার্থক্য, এবং তাদের সাইকোলজি, তাদের থট প্রসেস, তাদের সবকিছুই। তো আমি এখন বেশি ফোকাস করতে চাই এখানে ডেভেলপমেন্ট এরিয়া বা ইমপ্রুভমেন্ট এরিয়া, সেই জায়গাটা হচ্ছে যে ঢাকার বাইরের যে সেগমেন্টটা আছে, কারণ ঢাকার ছেলেপেলেরা কম্পারেটিভলি বেটার। কারণ আমাদের আসলে যদি সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে হয়, ডেফিনেটলি উই শুড ফোকাস অন দ্য মেজরিটি হুইচ ইজ আউট অফ ঢাকা। এখন এই আউট অফ ঢাকার যারা আছে, এদের মধ্যে আমি সবচেয়ে বড় যে ল্যাকিংসটা দেখতে পাই, হুইচ ইজ ল্যাক অফ ভিশন। হ্যাঁ, তারা আসলে কি, আপনি আশ্চর্য হবেন, আপনি কোন একটা জেলা শহরে, সাপোজ পিরোজপুরের একটা জেলা শহরে, জেলা স্কুলের একটা ক্লাস 7, 8, 9 এর ছেলের কাছে যান। আমি এক্সেপশনাল কেস অনেক আছে, আমি সেটা বলছি না, আমি যে বলছি যে এটা রেগুলার কেস। সাপোজ চায়ের টং বা কোনো খেলার মাঠে গিয়ে আলাপে আলাপে জিজ্ঞেস করলেন যে হোয়াট ইজ ইউর ক্যারিয়ার প্ল্যান, তুমি কি হতে চাও। এই প্রশ্নটা শুনে অনেকে ওই যে যেটা হয় না যে আই ওয়ান্ট টু ম্যারি ইউ,
এটা বলার পর যে লজ্জা পায় না, এই সিমিলার লজ্জাটা আমি তাদের মানে মাঝখানে দেখতে পাই যে এটা কোনো প্রশ্ন বা এটা কি আসলে মানে এটা মিন করে যে তারা এটা নিয়ে কখনো ভাবেই নাই। এবং আমার সোসাইটি, আমার যে এডুকেশন সিস্টেম, ওভারঅল ইকোসিস্টেম, এটা তাদেরকে ভাবনার মতো কোনো পরিবেশ তৈরি করে দেয় না। হ্যাঁ, সো সে যদি কিছু না, মেবি আমি কি হতে চাই, আমি ঝালমুড়িওয়ালা হতে চাই, আমি বা ফুটবলার হতে চাই, কিছু একটা হইতে চাওয়ার যে শক্তিটা, এই শক্তিটা বা উইল পাওয়ারটাই তাদের মধ্যে নাই। হ্যাঁ, এই জায়গাটায় খুবই খুবই কাজ করার আছে যে অ্যাকচুয়ালি। এবং আরেকটা বড় ব্যাপার, তাদেরকে যদি ২ লাইন একটু সোজা হয়ে দাঁড়ায় কিছু একটু বলতে বলা হয় উইথ সাম লার্জ অডিয়েন্স, তো তারা কিন্তু প্রচুর স্টেজ ফ্রাইটনেসে ভোগে এবং তারা দেখা গেল যে খুব মাম্বলিং হয়, খুব গলা কাঁপতে থাকে, অনেক কিছু হয়। ওই কনফিডেন্সটা, সেলফ কনফিডেন্সটা যে ইয়েস আই এম সামবডি, এখানে আমি এই ছেলের পাশে যদি আমি আইডিয়াল স্কুলের ভিকারনেসের একটা ছেলেকে দাঁড়া করে দিই, দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স। মেবি আমি স্কোর করলে ও ৯৫ পাবে, ও পাবে ১০, ১২, ১৫। বাট এই ১০, ১২, ১৫ পাওয়ার স্টুডেন্টস বা পিপলটাই হচ্ছে মেজরিটি, পিপলটাই হচ্ছে বাংলাদেশের মেবি 70-80% অফ দ্য পপুলেশন। এই কমিউনিটিটাকে যদি কোনোভাবে নার্চার না করতে পারি, বেটার না করতে পারি, তাহলে এন্ড অফ দ্য ডে মানে আমি খুবই অপটিমিস্টিক মানুষ, তারপরে এই জায়গাগুলা দেখে আমি খুব হতাশ হয়ে যাই। এবং আমার ব্যক্তিগত উদ্যোগে আমার আমি একটু যদি এটার সাথে অ্যাড করি নাবিল ভাই, যেটা হচ্ছে যে উই ক্যান নট ইগনোর দেম, বিকজ তারাও বাংলাদেশের নাগরিক। যেমন ধরেন আমরা তো সিভি নিয়ে কাজ করি, আমাদেরকে মাঝে মধ্যেই মানে কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু ছেলে পেলে আছে, তারা কোনো কোনো সময় হয়তো বলে যে নিজের সিভি নিজে লিখতে না পারলে তার জব করার কোনো দরকার নাই, এরকম এরকম নানান রকমের নেতিবাচক কথাবার্তা আমরা শুনি। বাট বাস্তবতা হচ্ছে এইটা যে আমাদের ধরেন যে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, উইথ ডিউ রেসপেক্ট টু জাতীয় বিশ্ববিদ্যালয়, তাদের এমন কোন কোন সাবজেক্ট আছে যে সাবজেক্ট গুলো পড়ে আপনি 4 বছর মানে পড়ে বা না পড়ে যেভাবে হোক না কেন আপনি পাশ করে বেরোয় যাবেন, আপনাকে কোনোদিন ল্যাপটপ বা পিসির সামনে বসতে হবে, আপনাকে কোনোদিন ল্যাপটপ বা পিসির সামনে বসতে হবে না, এরকম বহুত মানে বহুত সাবজেক্ট আছে। আমি নাম না মেনশন করি, বাট দেয়ার আর লট অফ সাবজেক্ট যেগুলোতে যেগুলোতে আপনার গ্রাজুয়েশন, মানে গ্রাজুয়েশনটাকে তোরা বলে বিবিএস, অথবা আমি যেটাকে বলে দিচ্ছি, ধরে নিচ্ছি ইন্টারের পরের, হ্যাঁ, ইন্টারের পরের 4 বছরের পড়াশোনা, যেটা অলরেডি শেষ হতে ৫-৬ বছর লাগে। বাট এই টোটাল পড়াশোনার যে জার্নিটা, এই টোটাল পড়াশোনার জার্নির মধ্যে কোথাও কখনো তাদেরকে ল্যাপটপ বা পিসি ইউজ করতে হয় না। মাইক্রোসফট ওয়ার্ডের কাজ আসলেই অনেক মানুষ জানে না। এক্সেল তো মনে করেন তাদের কাছে ভিন গ্রহের মতো। ইভেন তারা তাদের যে চাকরি ক্ষেত্রে প্রথম যে সিভিটা এটা তৈরি করতে হয় তাদেরকে বাজারের কোন একটা দোকানে গিয়ে, সেখানে গেলে তারা লাগে পিতার নাম, মাতার নাম, হাইট, উইথ, এগুলা একটা টেবিলের মধ্যে স্কুল কলেজের নাম ঠিকানা বসে এইভাবে করে একটা 2 পৃষ্ঠার একটা কিছু বানায় তাদেরকে দিয়ে দেয়। এটা দিয়ে তারা একটা ১৫ থেকে ২০ হাজার টাকা বেতনের একটা জব কেউ কেউ প্রত্যাশা করে। সো এখানে আমি যে ব্যাপারটা মনে করি, এটা আমার একেবারে ব্যক্তিগত ওপিনিয়ন, আসলে তাদের কোনো দোষ না, তাদেরকে দোষ দিয়ে লাভ নেই এখানে। এবং তাদেরকে উপহাস করেও কোনো লাভ নাই, তুই অমুক জায়গা বলে কোনো লাভ নেই, কারণ আলটিমেটলি তারাই কিন্তু আমাদের কমিউনিটির মধ্যে, এবং দেশকে যদি আগায় নিয়ে যেতে হয় তাহলে এদেরকেও কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। এবং বর্তমান সময়ে পার্সোনাল ব্র্যান্ডিং এর মধ্যে একটা সবচেয়ে বড় ভাইরাসের মতো যেটা আছে, সেটা হচ্ছে সরকারি চাকরি। এই সরকারি চাকরির পিছনে দৌড়াইতে যাইয়া মানুষ 29-30 বছর বয়স, সরকারি চাকরির বয়স কত, 29-30-এর মতোই হবে হয়তো। হ্যাঁ, আমি জানিও না, মানে আমি কোনোদিন কোথাও পরীক্ষায় দিই নাই যে আমি এগুলা জানবো। বাট এই যে একটা সময় নষ্ট করে, এই সময়টা নষ্ট করতে করতে তাদের বয়সটা বেড়ে যায়। হ্যাঁ, যেমন ধরেন আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন আমার এরকমও হয়েছে যে রুমা বাজার, বান্দরবনের রুমা বাজার থেকে বগালেক পর্যন্ত, বগালেক থেকে কিউকারাডং পর্যন্ত, এগুলো সব হেঁটে হেঁটে যেতে পারতাম। হ্যাঁ, কিউকারাডং পর্যন্ত বগালেক থেকে দৌড় দিয়েও মনে হয় চলে যেতে পারতাম। এখন আমার মনে হয় যে লিফট আছে কিনা, স্কেলেটর আছে কিনা, এসি থাকবে কিনা, মানে বয়স যত বাড়ে এফিসিয়েন্সি অনেক দিক দিয়ে কিছুটা কমে যেতে থাকে। তো এইরকম একটা সিরিয়াস সমস্যার মধ্যেও কিন্তু আমরা অনেক মানুষকে কিন্তু পড়তে দেখি। সো দিজ আর অল দ্য রং ডিসিশনস। বাট তারপরেও আমরা যেটা বলবো যে আসলে নাবিল ভাইয়া যেটা বললেন যে মেজরিটি কিন্তু আসলে তারা, সো আমরা আসলে তাদেরকে ইগনোর করতে পারি না। তাদেরকে আমাদেরকে কোনো না কোনো ভাবে শিখিয়ে, পড়িয়ে, বুঝিয়ে, শুনিয়ে
তাদেরকে তাদেরকে নিয়েই কিন্তু এগোতে হবে, because তাদেরকে বাদ দিয়ে রেখে কিন্তু আমরা চলে যেতে পারবো না। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে মানে তারাও তো বাংলাদেশের মধ্যে বাংলাদেশেরই নাগরিক, তো আসলে তাদেরকে অ্যাকচুয়ালি নিয়েই তারাও তো আমাদেরকে এগোতে বাংলাদেশি হবে। নাগরিক না, আমি বলবো যে তারাই বাংলাদেশি নাগরিক, কারণ বিকজ দে আর দ্য মেজরিটি, রাইট? সো বাকি মাইনরিটি যারা, আমি ঢাকার ছেলে পেলে, ডেফিনেটলি তাদের গ্রোথ, ইমপ্রুভমেন্ট এন্ড মেনি আদার অ্যাসপেক্ট নিয়ে নানা সময় নানা কাজ হচ্ছে, এবং দে আর স্মার্ট এনাফ টু ইমপ্রুভ দেয়ার সেলফ। তো এই জায়গাটায় আসলে হয়ে যাবে, এই জায়গাটা আমার মনে হয় যে খুব বেশি ফোকাস দেওয়ার কিছু নেই। এই জায়গাটা একটা ওয়েল আস্তে স্টাবলিশড, আস্তে এবং হয়ে যাবে। এক্স্যাক্টলি, বাট আমরা ওই যে যখন আমরা যখন মেজরিটিটা। ইউনিভার্সিটিতে পড়ছি কয়টা ক্লাব ছিল, বাট এখন কিন্তু এগুলো আছে। ইভেন আমাদের রাইট। কোম্পানিতে দুইজন ইন্টার্ন করে, তারা কলেজের প্রথম বর্ষে পড়ে। আমি যখন ইন্টারভিউ নিতে বসলাম, আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি করো, বলে আমি কলেজের প্রথম বর্ষে পড়ি। তারপর বলে আমার 3 বছরের অভিজ্ঞতা। আমি তো শুনে অজ্ঞান যে কলেজের প্রথম বর্ষে কলেজের প্রথম বর্ষে পড়ে 3 বছরের অভিজ্ঞতা তার কিভাবে আসে। পরে বলতেছে যে আমি ক্লাস 9 থেকে মানে 10 মিনিট স্কুলের সঙ্গে কাজ করতেছি, বা এরকম কিছু ব্যাপার স্যাপার আর কি। তো মানে মানুষের যে দৃষ্টিভঙ্গিও বদলাচ্ছে, which is very good. সো নাবিল ভাই, আমি এরপরে আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে পার্সোনাল ব্র্যান্ডিং এটা বাড়ানোর জন্য আসলে কোন কোন স্কিলের দিকে নজর দেওয়া উচিত, কোন কোন স্কিল আমাদের যারা ইয়াং জেনারেশনের যারা আছে তাদের আসলে কোন কোন স্কিল ডেভেলপমেন্টের দিকে নজর দেওয়া উচিত, এটা সম্পর্কে যদি আপনি আপনার মতামতটা আমাদেরকে সঙ্গে শেয়ার করতেন। আচ্ছা, এখানে মানে এই উত্তরটা আসলে এক লাইনে বা 2 লাইনে দেওয়া পসিবল না। এই ব্যাপারটা একটু রোবাস্ট। বাট যদি আমি একটু জেনারেলাইজ করতে যাই, প্রথম কথা হচ্ছে দেয়ার ইজ সাম সফট স্কিলস। সফট স্কিলের মধ্যে কি একটা হচ্ছে যে অবশ্যই পোস্টার জেস্চার, আমি প্রেজেন্টেবল একটা হিউম্যান বিইং হওয়া, জামা কাপড়ে, আমার কথায়, বাচনভঙ্গিতে। এন্ড অফ দ্য ডে সবাই একরকম চেহারা নিয়ে বা বিউটি নিয়ে বিলং করে না বা জন্ম নেয়নি, বাট সেটা আসলে এন্ড অফ দ্য ডে ম্যাটার করে না। ম্যাটার করেটা হচ্ছে যে সে আসলে তার মুখ থেকে কি বেরোচ্ছে, কি বলছে বা কিভাবে বলছে, এই জায়গাটাই কিন্তু এন্ড অফ দ্য ডে মানুষের কাছে খুব ম্যাটার করে। সো এই জায়গাটায় প্রেজেন্টেবল হওয়াটা ফিজিক্যালি খুব জরুরি। এবং এছাড়াও কিছু সফট স্কিল আছে, যেমন ইমেল লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি বলি সোশ্যাল মিডিয়ার যে হ্যান্ডেলস গুলো আছে প্রত্যেকের, সেই জায়গাগুলো তারা যাতে প্রপারলি মানে ম্যানেজ করতে পারে। এখানে আমি একটা, ওই যে যেটা বললাম, রিসেন্ট টাইমে খুব আনএক্সপেক্টেড একটা ঘটনা, আমাদের লাস্ট যে ফেস্টিভ্যালটা হলো দুর্গাপূজায়, মানে এই ব্যাপারটা ইজ কমপ্লিটলি আনএক্সপেক্টেড। এবং যদি ডেফিনেটলি এখান থেকে মানে খুঁজতে যাওয়া হয় যে এখানে কারা বেশি পার্টিসিপেট করেছে বা এই জায়গাগুলোতে বেশি করেছে, অবশ্যই ইয়তদের বা এই সেগমেন্টটাই খুব বেশি আসবে। তো এখানে আসলে ওই ওই যে যেটা হয় যে রং কোন একটা কন্টেন্ট কেউ একজন শেয়ার করেছে, ফেক একটা কন্টেন্ট শেয়ার করেছে, সেখান থেকে বাকিরা কিছু না জাজ করে হামলে পড়েছে। ওই জায়গাটায় ডেফিনেটলি ওই যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং তারা ডেফিনেটলি পারে না, তারা রাইট এবং রং এই জায়গাটায় ডিফারেন্সিয়েশন করার কোনো অ্যাবিলিটি নাই। সো এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং উইথ এ প্রপার ম্যানার, প্রপার ওয়েটাও খুব ইম্পর্টেন্ট, হুইচ ইজ মেবি কল্ড অ্যাজ নেটিকেটস। সো নেটিকেটসটা মেনটেন করা। আর এর বাইরে ওই যে ইকিগাইয়ের কনটেক্সটে তার যেই জায়গাগুলো আসে, হুইচ মেবি ক্যান বি টার্নড অ্যাজ দেয়ার ক্যারিয়ার, বা সে আসলে ক্যারিয়ার পাথ হিসেবে এখানে যেতে পারে, ওই সেক্টর ওরিয়েন্টেড। এখন এরপরে যে স্কিল, সফট স্কিলের পরে এখন ওই সেক্টর ওরিয়েন্টেড যে স্কিল ডেভেলপমেন্ট করার আছে, এখানে মেবি সে যদি ওই দিক মানে ওই ফ্যাকাল্টি বা ওই মেবি সে একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিজনেস পড়েছে, সো এরপরে সে প্রোগ্রামিং একটা ন্যাক হলো, প্রোগ্রামিং সেলফ টট হয়ে শিখে টিকে একটা ফেজে গেল। মেবি তার এরপরে একটা সে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করতে পারে, বিভিন্ন প্রোগ্রামিং ইন্টারন্যাশনাল কোর্স করতে পারে, বা বিভিন্ন রকমের কোলাবোরেশনে অংশ নিতে পারে। সো এখানে নিয়ে নিয়ে আস্তে আস্তে তার সেক্টর ওরিয়েন্টেড তার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এবং এইটা একটা নেভার এন্ডিং প্রসেস। এটা আমি অনেক প্রফেসরকে, ডাক্তারের অনেককে দেখেছি যে তারা তার একটা বাজেটের, তার আর্নিং এর একটা বাজেটের 20-30% রেখে দেয় যে এখানে সে তার মানে লার্নিং এন্ড ডেভেলপমেন্টে ব্যয় করবে। এরকম অনেক লোক আমার মানে আমার পার্সোনাল একটা ইন্সপিরেশন, যে সে পিএইচডি করেছে। মেবি আমি যখন এক্সিকিউটিভ এমবিএ করি, আমার সাথে মেবি আই এম দা মোস্ট জুনিয়র মোস্ট, বা ইন টার্মস অফ জব এক্সপিরিয়েন্স এন্ড এভরিথিং আমি বোধহয় সবচেয়ে জুনিয়র মোস্ট ছিলাম, হ্যাঁ, বা জব এক্সপোজারেও সবচেয়ে উইকেস্ট ছিলাম। তো ওই জায়গাটাতে আমাদের সাথে সিআইপি রা পড়েছে, লেফটেন্যান্ট কর্নেল, মেজররা পড়েছে। এখানে অনেককে দেখেছি যারা এলপিআর এ গিয়েছে সামরিক বাহিনী থেকে, মেবি দে আর 62 ইয়ার্স ওল্ড, তারা এসছে এমবিএ করতে আর কি।
এটা প্রুভ করা অ্যাকচুয়ালি যে না, লার্নিং এর অ্যাকচুয়ালি কোনো বয়স নাই, নিজেকে ইমপ্রুভ করানোর কোনো বয়স নাই। এটা একটা নেভার এন্ডিং প্রসেস এবং এই প্রসেসটা সবসময় থাকতে হবে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি একটা ওয়ার্কশপে শুনছিলাম, সেটা হচ্ছে যে এই যে বলা হয় যে টেকনোলজির যে আপগ্রেডেশন বা যে চেঞ্জেস হচ্ছে, ২০ বছর আগে পৃথিবী যেমন ছিল, এই যে ফেসবুক না চালাতে পারাটা যে একটা অদক্ষতা, ২০ বছর আগে কেউ ভাবে নাই। একটা স্মার্টফোন প্রপারলি, একটা হোয়াটসঅ্যাপ মানে প্রপারলি একটা টেক্সটকে ফরওয়ার্ড করা, কি টেক্সট ফরওয়ার্ড করব না করব, কাকে কি লিখবো এবং কোন ম্যানারে লিখবো, কোন ইমোটা দিব, হ্যাঁ, এই যে নলেজটা, এটা কিন্তু 10 বছর আগে ইভেন ছিল না। হ্যাঁ, এটা কিন্তু একটা পার্ট এন্ড পার্সেল হয়ে গেছে। মানুষ এখন চ্যাটের 2টা টেক্সট পড়ে তার ফেসকে ভিজুয়ালাইজ করে, সে কি রেগে আছে, সে কি আমাকে পছন্দ করছে, বা সে কি কোনো কিছু বলতে চাইছে, হ্যাঁ, সো বা অন্য কোনো ইন্টেনশন আছে। এই ব্যাপারটা কিন্তু মানে নিজেকে আপগ্রেড করাটা খুব ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা সেঞ্চুরির সাথে সাথে যে টেকনোলজিক্যাল আপগ্রেডেশন আরো সামনে আসবে, আরো অনেক ইনভলভ হবে, সেই জায়গাটাতে যতই বয়স হোক, এন্ড অফ দ্য ডে বিফোর আই মিন স্টেপ আউট ফ্রম দ্য ওয়ার্ল্ড, ওই জায়গাটাতে আমাকে মানে স্টিকিনেসটা উইথ দ্য টেকনোলজি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ডেফিনেটলি। সো চমৎকার কিছু আলোচনা হচ্ছে, আমরা কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং এর অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পারছি এবং আমরা অনেকগুলো খুঁটিনাটি দিকও কিন্তু আলোচনা করেছি। আজকে আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন নাবিল ভাই, এবং উনি কিন্তু বিভিন্ন রকমের হ্যাকস শেয়ার করছেন। তো আপনাদের যদি পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু লাইভ চলাকালীন সময় আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। সো নাবিল ভাই, আমি আপনার কাছে আরেকটা জিনিস যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে, ধরেন গ্রামের একটা ছেলে অথবা মফস্বলের কোনো একটা ছেলে, সে হয়তো নিজেকে পার্সোনাল ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করতে চায়, তাহলে মানে তার আসলে কিভাবে শুরু করা উচিত এবং তার পথ পরিক্রমাটা কিরকম হওয়া উচিত এরকম একটা সময় এসে আপনার কি পরামর্শ থাকবে? প্রথম কথা হচ্ছে ডিটারমিনেশন ইজ দ্য কি। আমি আমার এই যে বিভিন্ন কমিউনিটি ম্যানেজ করে এইগুলোর সাথে কানেক্টেড থেকে আমি অনেক ছেলে পেলে পেয়েছি। যেমন একটা ছেলের কথা মনে পড়ে, বগুড়াতে ছেলেটা বিলং করে। সো ও আসলে, আমি একবার বগুড়ায় আসার পর চেক ইন দিয়েছিলাম, তো ওখানে সে বলছিল যে আমার সাথে মিট করতে চায় এবং এরপর আরো অনেক কথাবার্তা হয়। সো এখানে যেটা হয় যে এই ছেলেটার মধ্যে আমি দেখেছি সে একটা ইউনিভার্সিটিতে না, সরি, কলেজে পড়ছে। সেই কলেজ অবস্থা থেকেই সে একটা মফস্বলে বা একটা জেলা শহর থেকে বিলং করে। তারপরও তার অ্যাটলিস্ট যে সে 10 জন মানুষকে বা 20 জন মানুষকে চেনে এবং সেই ইন্ডাস্ট্রি থেকে বিলং করতে চায়, সে মেবি এন্টারপ্রেনার হতে চায়, আইসিটি ইন্ডাস্ট্রিতে কিছু করতে চায় এবং হি নোজ দ্য পিপল। এখন হয়তোবা মানুষরা তার আমি যদি বলি এক্সপিরিয়েন্স বা বয়স বা অন্যান্য কনটেক্সটে তাকে হয়তোবা আস্তে আস্তে ভ্যালুয়েশন এখনো করছে না, সামনে করবে, বাট সে তার যে ডিটারমিনেশনটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো এটা একটা এক্সাম্পল দিলাম। প্রথম যে ব্যাপারটা পার্সোনাল ব্র্যান্ড হিসেবে বা নিজেকে একটু বেটার ভার্সন অফ হিমসেলফ হারসেলফ করার জন্য ডিটারমিনেশনটা ইম্পর্টেন্ট, যে ইয়েস আমি আসলে কেউ একজন হতে চাই এবং কেউ একজন হতে চাওয়ার জন্য ওই যে জার্নিটা শুরু করা, ওই যে ইকিগাই দিয়ে নিজেকে ডিসকভার করা, সেটা করে কোন ইন্ডাস্ট্রি উইল বি সুদিং বা পারফেক্ট ফর আস বা ফর পারফেক্ট ফর মি, সেটাকে বের করে তারপরে সেই সেক্টর ওরিয়েন্টেড মানুষকে আগে একটু ক্যাপিটালাইজ করা, তারকে সোশ্যাল নেটওয়ার্ক গুলোতে অ্যাড করা, এবং দেন এই ইন্ডাস্ট্রি বা ওভারঅল ইকোসিস্টেমটা কি ইভলভ করছে, কোন দিকে যাচ্ছে, এবং সেই জায়গাতে আমার আসলে কি কি স্কিল নেওয়া উচিত বা কি কি রকমের আপগ্রেডেশন করা উচিত, এই নলেজ গুলোকে নিয়ে আস্তে আস্তে যখন মানে যতটা বেটার করা যায় ততটাই ভালো। বাট একটাই মানে একটাই পয়েন্ট, কি পয়েন্ট, হুইচ ইজ কল্ড অ্যাজ ডিটারমিনেশন, যে মেবি আমি কিছু হতে চাই। ওই যেটা আমি আগে বলছিলাম যে মফস্বল ছেলের যেটা ল্যাক করে, যে তাদের তাদের অ্যাকচুয়ালি ওই থট প্রসেসটার মধ্যেই আসে না যে মেবি আই শুড ডু সামথিং বা আই ওয়ান্ট টু বি সামথিং, সামওয়ান আর কি। সো ওই জায়গাটাতে ডিটারমিনেশনটা বা আমি আসলে নিজের ভিতরে যে ইনার স্পিরিটটা, সেটা আসলে গ্রো করার জন্য এটা কিছু কিছু মোমেন্টে নিজে সেলফ টট হিসেবে মানুষ করে। বাট এই জায়গাটাতে আমি মনে করি যে ন্যাশন ওয়াইড এই রিলেটেড মেন্টরিং গুলো ইম্পর্টেন্ট, যে প্রত্যেকে যাতে নিজের ইন্ডিভিজুয়ালস হিসেবে নিজেকে ভাবতে চেষ্টা করে যে মেবি আমি যে সামনে কিছু হতে চাই, সেটা আমি যে ভাববো, সেই ভাবনার শক্তিটা যাতে 2টা কথার মাধ্যমে বা 2টা মেন্টরিং স্পিচের মাধ্যমে মানুষ পায়। তো এখানে আমি এই একটা অফ টপিকে আসে যে মোটিভেশনাল স্পিকিং, ডেফিনেটলি অনেকে অনেক কিছু বলে, এই স্পিকার অমুক সমুক, বাট এন্ড অফ দ্য ডে ওই স্পিকারের কথায় যদি 10টা মানুষ ইনফ্লুয়েন্সড হয় এবং সেই ইনফ্লুয়েন্স হয়ে যদি সে বেটার কিছু করে, এন্ড অফ দ্য ডে দ্যাট ইজ দ্য ইম্প্যাক্ট, রাইট?
এবং ডেফিনেটলি একটা মোটিভেশনাল স্পিকার এমন কিছু বলে না যার কথা শুনে মানুষ সুইসাইড করে, রাইট? মানুষ ডেফিনেটলি হয়তোবা কেউ ইগনোর করে, কারো হয়তোবা খুব স্টিকিনেসটা থাকে, সে হয়তোবা ফিল করে যে না, তার কথায় কিছু একটা আছে, এবং সেই অনুযায়ী নিজেকে ফিরে পায় বা নিজেকে ইনার মিটাকে ডিসকভার করে। তো ওই জায়গাটা তো খুবই, আমি বলবো যে তাদেরও একটা বড় ভূমিকা আছে যারা কাজ করছে। আই ট্রুলি স্যালুট দেম, এবং ডেফিনেটলি দে শুড ক্যারি অন, মানে দে শুড নট লিসেন টু দা আউটসাইডার্স যারা করছে। এবং আপনার কথাও যদি বলি যে সিভি রাইটিং নিয়ে আপনি দীর্ঘদিন ধরে লেগে আছেন এবং ডেফিনেটলি আপনার এখানে একটা ব্র্যান্ড তৈরি করেছেন, এখানে ডিটারমিনেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল, এটা আপনি নিজেও এগ্রি করবেন। সো ডিটারমিনেশন ইজ দ্য কি, এখানে একটাই উত্তর, আর বাকি সবকিছু হয়ে যাবে আর কি। ডেফিনেটলি, ডেফিনেটলি। নাজমুল নাবিল আমাদেরকে প্রশ্ন করছে যে অনেকে পার্সোনাল ব্র্যান্ডিং কে শো অফ মনে করে। সো এক্ষেত্রে স্মার্ট অ্যাপ্রোচটা কি হতে পারে? এটার উত্তর নাবিল ভাই আপনিই দেন। আচ্ছা, এখানে সবচেয়ে বড় ব্যাপারটা কি, যে আসলে আমি যে বলবো, এই বলার মধ্যে কিন্তু কশাসনেস থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমি এখানে আমি যে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কোর্সেস গুলো করিয়ে থাকি, বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ গুলো নিয়ে থাকি। তো এই জায়গাটাতে দুইটা কোট আমি খুব উল্লেখ করি, আমি এখন উল্লেখ করতে চাই। অ্যামাজনের জেফ বেজোস, সে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে বা ইনার মানে প্রত্যেকের সেলফ ব্র্যান্ডিং নিয়ে যে কোটটা করেছিল, যে পার্সোনাল ব্র্যান্ডিং অ্যাকচুয়ালি সেটাই, যে আমার সম্পর্কে একটা লোক কি বলে যখন আমি কোনো একটা রুমে থাকি না, হ্যাঁ, ওয়েন ইউ আর নট ইন দ্য রুম, মানুষ আমার সম্পর্কে কি বলে সেটাই হচ্ছে আমার ব্র্যান্ড। আরেকটা হচ্ছে যে গাই কাওয়াসাকি, তারও একটা কোট ছিল, সেই কোটটা হচ্ছে যে অনেকটা এরকম যে মানুষ আমার সম্পর্কে কি বলে কি ভাবে সেটাই হচ্ছে আমার পার্সোনাল ব্র্যান্ড। আমি আমার সম্পর্কে কি বলি সেটা কিন্তু আমার পার্সোনাল ব্র্যান্ড না। সো এই যে একটা হচ্ছে মার্কেটিং, একটা হচ্ছে ব্র্যান্ডিং। সো এই জায়গাটা ডিফারেন্সিয়েশনটা করাটা খুব ইম্পর্টেন্ট। আমি ব্র্যান্ড গুরু বা আমি হচ্ছে মাস্টার কোনো কিছুর, হ্যাঁ, এই জায়গাটায় ঢোল পেটানোর কিছু নাই। আমাকে আমার সেক্টর ওরিয়েন্টেড এমন কিছু কাজ করতে হবে, এবং ডেফিনেটলি দেয়ার মাইট হ্যাভ সাম হিডেন মেসেজেস বা হিডেন থিংস, যেটা দিয়ে আমাকে নিজেকে রিফ্লেক্ট করাবে। এখান থেকে আমি নিজের হয়ে বেরোয় আসবো যে এটা আমার একটা সিগনেচার। বাট আমি নিজের মুখে বারবার বলতে যাব না যে আই এম দ্য গুরু, আই এম দ্য কিং, আই এম দ্য মাস্টার। আমার কাজগুলো শুড বি ইন দ্যাট স্ট্র্যাটেজিক ওয়ে, যেই কাজের মাধ্যমে শো করবে বা রিফ্লেক্ট করবে যে মেবি দ্যাট গাই ইজ, আই মিন, ক্যাপেবল এনাফ ফর দিস পার্টিকুলার সেক্টর, রাইট? ওই জায়গাটা ইম্পর্টেন্ট, যে আসলে মানুষ আমার সম্পর্কে কি বলছে বা বলানোর জন্য কি কি করানো যায় সেটাকে এনশিওর করতে হবে, রাদার দ্যান নট সেইং বাই ইয়োর সেলফ আর কি। মানে আমার নিজের ঢোল ডেফিনেটলি পিটাবো, বাট মানুষকে দিয়ে পিটাবো। ওই স্ট্র্যাটেজিটা আসলে সেট করতে হবে। এটা একটা এক লাইনের আনসার দিয়ে মানে বলাটা অসম্ভব, বাট এই স্ট্র্যাটেজি শুড বি দেয়ার আর কি। এবং এখানে অবশ্যই সময় দিলে, চিন্তা করলে, ডেফিনেটলি ব্রেনস্টর্ম করলে, রিসার্চ করলে রেজাল্ট গুলো আসবেই। ডেফিনেটলি, ডেফিনেটলি। সো আলটিমেটলি নাবিল আরো একটা প্রশ্ন করছে যে পার্সোনাল ব্র্যান্ডিং কি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক কি না, সোশ্যাল মিডিয়ায় আসার আগে পার্সোনাল ব্র্যান্ডিং কেমন ছিল? চমৎকার প্রশ্ন নাবিল ভাই, আপনি উত্তর দেন। পার্সোনাল ব্র্যান্ডিং অবশ্যই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক না, বাট এখন যেটা হচ্ছে যে 21st সেঞ্চুরিতে এবং নিউ নর্মাল আসার পরে আমাদের এই অনলাইনের প্রতি ডিপেন্ডেন্সি এতটাই বেড়েছে। এখন আসলে সবকিছু, এই যে একটা প্রোগ্রাম হচ্ছে, মেবি এটা আপনার কোনো একটা প্রেমাইজে বা কোনো একটা ওপেন ফোরামে হতে পারতো, বাট সেটা কিন্তু অনলাইনে হচ্ছে এবং মানুষ সেটা দেখছে। তো এই জায়গাটা প্রুফ করে যে এখন আসলে সময় বদলেছে এবং সেই সময়ের সাথে অ্যাডপশনটা খুব জরুরি। বাট অবশ্যই এর আগেও পার্সোনাল ব্র্যান্ডিং ছিল। আমি যদি বলি যে মেবি আমি জাস্ট এক্সাম্পল দিই যে মাদার তেরেসার আসল নামটা কি, এটা কিন্তু আমরা অনেকেই জানি না, বাট তার কার্যক্রমের দ্বারা সে কিন্তু মাদার অফ হিউম্যানিটি বা মাদার তেরেসা হিসেবে নিজেকে এস্টাবলিশ করেছে এবং মানুষ কিন্তু তাকে সেই নামে ডাকে। আমির খান তার নামের সাথে সাথে অনেকে বিভিন্ন সময় নিউজে বা মানুষ যখন করে কোন একটা ফিল্ম বা কোন একটা গান বা কোনো কিছু পছন্দ করে, তখন কিন্তু তাকে মিস্টার পারফেকশনিস্ট বলে আর কি, হ্যাঁ। সো এই জায়গাগুলো আসলে প্রুফ করে যে সে আসলে তার সিও সেক্টরে বা তার রেসপেক্টিভ সেক্টরে সে তার মতো করে ফ্লোরিশ করতে পেরেছে, এবং সেই ফ্লোরিশমেন্ট করার পরে আর কি সে তার রেজাল্টটা এনশিওর করতে পেরেছে। ব্যাপারটা অনেকটা ওরকমই। এখন হয়তোবা
পার্সোনাল ব্র্যান্ডিং করাটা এই নিউ নরমাল যুগে ইজিয়ার হয়েছে বিকজ সবকিছু কম্প্যাক্টলি সোশ্যাল মিডিয়া, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এই ইউটিউব এইসব প্ল্যাটফর্মের মধ্যে কনসোলিডেটেড হয়ে চলে এসছে এবং মাল্টিপল পিপলস আর ওয়াচিং আর কি। এখন খুব একটা ইজি, আগে কিন্তু ব্যাপারটা ইজি ছিল না বিকজ আমি 100 পিপলকে রিচ করতে গেলে আমার হয়তো বা একটা মাঠ ভাড়া করতে হতো, রাদার দ্যান সেটা আমি একটা অ্যাপস এর মধ্যে আমি 1000 লোককে কানেক্ট করে ফেলতে পারতেছি। হ্যাঁ, তো ওই জায়গাটা আগেও ছিল, বাট ডেফিনেটলি এখন ব্যাপারটা খুবই ইজি আর খুবই মানে কানেক্টেড ওয়েতে করা যায় আর কি। সো এটা যেরকম একদিক দিয়ে ইজিয়ার, সেরকম একদিক দিয়ে কিছুটা ডিফিকাল্ট, বিকজ যত আপনি মানুষকে কানেক্ট করতে চাইবেন আপনাকে ক্রিয়েটিভ হতে হবে, নতুন জিনিস আনতে হবে, নতুন কথা বলতে হবে, মানে নতুন জিনিস আপনাকে এক্সপ্লোর করতে হবে, রিসার্চ করতে হবে। সবসময় তো ধরেন একই রকমের বেশভূষা বা একই রকমের কথাবার্তা, এটাও আবার কোনো কোনো ক্ষেত্রে কারো কারোর জন্য আহ বিরক্তির কারণ হতে পারে। সো পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কিছু বইয়ের সাজেশন আছে কি, মাস্ট রিড টাইপের বুক? নাবিল ভাই, আপনার আপনার কোনো সাজেশন কি আছে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য কোনো বই পড়া? পার্সোনাল ব্র্যান্ডিং নামেই তো কিছু বই আছে। ডেফিনেটলি এনিওয়েজ নাবিল ভাই আপনি বলেন। রাইট, ডেফিনেটলি অনেক বই আছে। রিসেন্ট মানে আমার ব্যক্তিগত ওই হচ্ছে আমি পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে একটা বই লেখা শুরু করেছি, প্রবাবলি এই বছরে রিলিজ হবে না, আমি নেক্সট বছরের জন্য মানে 2021-22 বই মেলার জন্য যেটা লিখছি সেটা মূলত কন্টেন্ট রাইটিং নিয়ে। পরের বছরে বা এই নেক্সট 2020-এর শেষ দিকে আমি পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আমার নিজের একটা এক্সপিরিয়েন্স থেকে আর কি মূলত এটা হবে, এরকম একটা বই পাবলিশ করার ইচ্ছা আছে। বাট এর আগে অদম্য প্রকাশ থেকে একটা বই বের হয়েছিল, ওখানে 3 জন লেখক ছিলেন, আমি নামটা প্রবাবলি পার্সোনাল ব্র্যান্ডিং আর কি। সো ওখানে ডেইলি স্টার তাজদিন ভাই ছিলেন, তারপর আরো 2 জন ভাই লেখক ছিলেন, ছিলেন। রাফিদ ছিলেন আর সোহান। এক্স্যাক্টলি। ওই বইটা আমার কাছে খুবই খুবই মানে ওয়ার্দি মনে হচ্ছে বিকজ ওখানে কিছু কেস স্টাডি দেওয়া আছে যে বাংলাদেশের কনটেক্সটে কিছু কিছু ইনফ্লুয়েন্সার বা কিছু সেলিব্রিটির পার্সোনাল ব্র্যান্ডটা কেমন এবং তারা এটা কিভাবে এনশিওর করেছে। ওখানে আমি যে পরিমাণ রিসার্চ দেখেছি সেই রিসার্চ অনুযায়ী আসলে কিন্তু মানুষজন যদি একটু স্টাডি করতে পারে বা ওখান থেকে ইনফরমেশন গেইন করতে পারে, এক্স্যাক্টলি এই বইটার কথা আমি বলছি। তো ওই জিনিসটা আমি আমার যখন বিভিন্ন সময় ইয়ুথদের কানেক্টেড হই, ওই জায়গাতে আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি যে বুক রিডিং এক্সপিরিয়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জায়গাটাতে বায়োগ্রাফি পড়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আসলে একটা 10 জন মহৎ মানুষের জীবন যদি আমি জানি, এখান থেকে আমি কিছু লাইফ লেসন নিতে পারি। তো এই বইটাতে আমি দেখেছি যে বাংলাদেশের বেশ কিছু ইনফ্লুয়েন্সার সেলিব্রিটিদের পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কিছু কেস স্টাডি আছে, যে কেস স্টাডি পড়ে মেবি আই ক্যান এনহ্যান্স বা এনরিচ মাইসেলফ। সো ওই জায়গাটাতে এই বইটা আমার কাছে বেশ ওয়ার্দি মনে হয়েছে। এবং ডেফিনেটলি দেয়ার ইজ মেনি আদার বুকস, ইন্টারনেট ইজ দ্য গুরু। সো ইন্টারনেট google.com থেকে ইউ ক্যান অলসো এক্সপ্লোর মোর বুকস আর কি। ডেফিনেটলি ডেফিনেটলি। সো নাবিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যস্ত সময়ের ভিতরে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা যারা নাবিল ভাইকে ফলো করতে চান, নাবিল ভাই ফেসবুক প্রোফাইলের লিংকটা আমরা আমাদের টিম থেকে কেউ একজন কমেন্টে দিয়ে দিচ্ছি। এবং আজকের যে ভিডিওটা আছে, এই ভিডিওটা কিন্তু আগামীকালকে আমাদের ইউটিউব চ্যানেলে ঠিক সকাল 11টার দিকে আপলোড করা হবে এবং এই ভিডিওটা থেকে যাবে। সো পরবর্তীতেও কেউ যদি পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে ডিটেইল জানতে চান তাহলে নাবিল ভাইকে নক করতে পারেন, আমাদের পেজেও নক করতে পারেন, অথবা ব্যক্তিগতভাবে আমাকেও নক করতে পারেন। যদিও আমি পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে অতটা এক্সপার্ট না, টুকটাক কিছু জানি, যেটুকু না জানলেই নয়, বাট মানে এইটা নিয়ে মেন্টরিং করা এটা আলটিমেটলি আমি করি না। এটার জন্য পারফেক্ট গাই হচ্ছে নাবিল ভাই। তো নাবিল ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার শেষ কিছু বলার থাকে। শেষ সেটাই বলা যে আমি আমি খুবই কনসার্ন রিগার্ডিং দ্য পিপলস হুম আর আই মিন স্টেইং অন দ্য রেস্ট 63 ডিস্ট্রিক্টস। হ্যাঁ, ঢাকার বাইরের এই ইয়ুথদেরকে নিয়ে আমার এখন পরবর্তী ভাবনা যে এদেরকে কিভাবে বেটার করানো যায়, এম্পাওয়ার করানো যায়। সো এই সেগমেন্টটাকেই আমি বলতে চাই বিকজ যেহেতু আন্ডার প্রিভিলেজ বা একটু আন্ডার ডেভেলপ যে সেগমেন্টটা, তাদের মানে উদ্দেশ্যেই মানে উই শুড ওয়ার্ক মোর। সো এদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, অ্যাজ এ পার্সন আমারও মানে আমি যদি বলি আমার বাবার কর্মসূত্রে আমার ঢাকার বাইরে বরিশালে একটা বড় সময় কাটানো হয়েছে। সো পরে যখন ঢাকায় আসলাম, কম্পিটিটিভ এনভায়রনমেন্ট সবকিছু মিলে আলটিমেটলি আই এম ডুইং সামথিং, আই এম মানে আর্নিং মাই লিভলিহুড অ্যান্ড আই এম অলসো মানে ড্রিমিং মাই প্যাশন। সো এখানে এন্ড অফ দ্য ডে নাথিং ইজ ইম্পসিবল, অনলি ডিটারমিনেশন ইজ দ্য কি, যে আই ওয়ান্ট টু বি সামওয়ান, কি হতে চাই এই ভাবনাটা ভাবার জন্য যে গাটসটা, সেই গাটসটাও নিজের মাঝে আনতে হবে এবং এন্ড অফ দ্য ডে এভরিথিং উইল বি সেটেলড আর কি। ওইটা নিয়ে খুব ভাবনার কিছু নেই। আর এখন ইন্টারনেটের যুগ, ইন্টারনেট ইজ দ্য বেস্ট টিচার।
সেলফ টট হিসেবে যে কেউ যে কোনো সেক্টরে ইউ ক্যান ডু বেটার আর কি। সো এটাই বলার ছিল। অল দ্য বেস্ট টু এভরিওয়ান, এবং ডেফিনিটলি আই এম অলসো অ্যাভেলেবল মেবি অন মাই ফেসবুক পেজ, মাই ওয়েবসাইট অর মাই প্রোফাইল। ইউ ক্যান ফলো মি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দর্শক বিন্দু, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। নাবিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।